বিদ্যাসাগর হলেন অজেয় পুরুষ, এমন মানবিক মানুষ, এমন দানশীল মানুষ, সময়ের থেকে শত শত বছর এগিয়ে থাকা মানুষ। তার মতো একজন ব্যক্তিত্ব, পুরুষ ব্যক্তিত্ব, এবং সমাজের কোথাও মাথা নত করেননি যিনি, সেই ব্যক্তিত্ব হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর 206তম জন্মদিন আজ। এবং জন্মদিন বলে নয়, তিনি প্রতিটি দিন বাঙালির কাছে, দেশবাসীর কাছে শুধু পূজ্য নন, অনুকরণীয় একজন আদর্শবান পুরুষ। যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে আমরা প্রত্যেকে যদি আমরা বিচার করতে চাই যে আমরা কতটা পূর্ণ মানুষ, এই পূর্ণ মানুষ যদি কোনো একজন ব্যক্তিত্বকে বলতে হয়, ঊনবিংশ শতাব্দীর 1820 সালে জন্ম নেওয়া সেই বিদ্যাসাগরের নামটি আমাদের বলতে হবে। তিনি হচ্ছেন 100-তে 100। অর্থাৎ আমরা কেউ শিখি, কেউ আধলা, কেউ হচ্ছে 60% হয়তো মানুষের যোগ্যতা অর্জন করতে পেরেছি, কেউ হয়তো 20%, 5% যোগ্যতা অর্জন করছে। আমাদের পরিমাপের মাপকাঠি কি? সেই মাপকাঠি যদি আমাদের দেখতে হয়, তিনি হচ্ছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর 100-তে 100। আমরা তাকে থেকে ধরেই কোনো একটি মানুষের চিন্তার মনন, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা, বোধ শক্তি, এই সমস্ত কিছুই যদি আমরা বিচার করে তেমন একজন মানুষকে আমরা নম্বর দিতে চাই, তাহলে আমাকে 100% যে মানুষটি বিদ্যাসাগর, তাকে আমাদের তুলনার মধ্যে আনতে হবে। অর্থাৎ বিদ্যাসাগরের তুলনায় আমরা কতটা ছোট, কতটা নিচে আছি, সেটাই হচ্ছে আমার মানদণ্ড। বিদ্যাসাগর হচ্ছে সেই মাপের মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, অখণ্ড মানবতার আধার হচ্ছেন বিদ্যাসাগর। আর মাইকেল মধুসূদন বললেন হচ্ছে যে একজন গ্রেট বেঙ্গলি। গ্রেট বলতে মহান একজন বাঙালি হিসেবে তাকে চিহ্নিত করলেন। এত বড় মহান ব্যক্তিত্ব তিনি নাকি আর অতীতে দেখেননি। গান্ধীজি 1905 সালে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক একটি যে গুজরাটি পত্রিকায় একদম সুস্পষ্টভাবে বললেন যে একটি জাতির উত্থান, পতন এবং উৎকর্ষতা সব কিছু নির্ভর করে সেই জাতির মধ্যে কত ভালো মানুষ, মহান মানুষের জন্ম সেই সমাজে জন্মগ্রহণ করেছেন। তিনি বললেন, বাংলায় রামমোহন এবং বিদ্যাসাগরের কথা তিনি উল্লেখ করলেন যে বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্ব বাংলায় জন্মগ্রহণ করে, যার জন্য বাংলা বা ঊনবিংশ শতাব্দীর ক্ষেত্রে এই বাংলার যে উৎকর্ষতা, সেটা তাদের হাত ধরেই হয়েছিল। তিনি কেবল বিদ্যাসাগরের যে করুণা এবং দয়ার সাগর ছিলেন তিনি, তাকে সেটাই শুধু উল্লেখ করলেন না, একজন ব্রাহ্মণ সন্তান হয়েও তার কাছে ব্রাহ্মণ, শূদ্র, কে কি বর্ণ, কে কি হিন্দু, মুসলমান, কে কি ধর্মের, এসব তুচ্ছাতি তুচ্ছ বিষয় ছিল। এসব তিনি কখনোই জ্ঞান করেননি। মানুষ হিসেবে, মানুষকে মানুষ হিসেবে যে মর্যাদা দান, সেই কাজটি বিদ্যাসাগর প্রথম ঊনবিংশ শতাব্দী তার চেতনার মধ্যে প্রথম তিনি দেখালেন, তার কার্যক্রমের মধ্যে মানুষকে মানুষ হিসেবে দেখা। তিনি এক দরিদ্র অধ্যাপককে, কলেরায় আক্রান্ত, সারা রাত দিন তিনি তাকে সেবা করে তিনি তাকে সুস্থ করে তোলেন। তার মলমূত্র পরিষ্কার করার দায়িত্ব তিনি নিজে নিয়েছিলেন। এই ধরনের একজন বিদ্যাসাগর পণ্ডিত মানুষ নিজে অর্থব্যয় করেছিলেন, করে তাকে সুস্থ করে তুলেছিলেন। গান্ধীজি ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগরকে ভারতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের আসনে বসিয়েছিলেন। রবীন্দ্রনাথও বলেছিলেন যে তিনি যে রবীন্দ্রনাথ হতে পেরেছেন, তার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি, তিনি হলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর ভাষার ক্ষেত্রে, ভাষা সংস্কৃতের যে জটিলতা, কাঠিন্য, তার থেকে সরলভাবে বাংলায় আমাদের বাংলা শিক্ষার যে মূল কাজ, সেই কাজটি তিনি করেছিলেন। দেবনাগরী অক্ষরে থেকে তিনি সহজ সরল বাংলা গদ্য রূপ তিনি আমাদের শিখিয়েছিলেন।
সমাজ সংস্কারক ক্ষেত্রে, শিক্ষিক ক্ষেত্রে তার মতো অবদান আর কজনের রয়েছে? রামমোহন রায় যখন 1829 সালে তার পরিকল্পনার মতো তার একেবারে সিংহ বিক্রমে তিনি যখন আহ, জয়ী হয়ে সতীদাহ প্রথা রোধ করে বাংলাদেশকে তুফান তুলে দিয়েছেন, কুসংস্কার প্রতিরোধের প্রথম সূচনা তৈরি করছেন, তখন তার বয়স, বিদ্যাসাগরের বয়স মাত্র 8 বছর। এবং তিনি তখন 84 কিলোমিটার বীরসিংহ গ্রাম থেকে পিতা ঠাকুরদাসের হাত ধরে কলকাতায় শিক্ষালাভের জন্য আসলেন, 84 কিলোমিটার হেঁটে, পায়ে হেঁটে। সংস্কৃত কলেজে ভর্তি হলেন এবং যখন 1828 সালে সংস্কৃত কলেজে ভর্তি হচ্ছেন, তখন এই সমস্ত 29 সালে সতীদাহ প্রথা নিবারণ হচ্ছে। আর 1828 সালে যে ঘটনা আপনারা জানেন, সেখানে হচ্ছে ডিরোজিও তার প্রবল বিক্রমে তার শিক্ষা, তার সংস্কৃতি নিয়ে এবং যুক্তিবাদ নিয়ে তিনি হিন্দু কলেজে ঢুকছেন, তিনি সেখানে পড়াবেন বলে। 17 বছর বয়সে তিনি সেখানে শিক্ষক হলেন। হিন্দু কলেজে, পাশেই হিন্দু কলেজ, সংস্কৃত কলেজে পড়ছেন বিদ্যাসাগর। 12 বছর পড়েছিলেন সংস্কৃত কলেজে। প্রথমে ব্যাকরণ পড়লেন, তারপর সাহিত্য পাঠ করলেন, এবং শুধু সাহিত্য পাঠ না, পরবর্তীকালে হিন্দু সেই যে আইন, সেই সে পাঠ করলেন। এবং তিনি তার যে পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করলেন। এবং শুধু তা না, তিনি সমাজের মধ্যে দেখলেন যে নারী শিক্ষার যে অভাব, নারী শিক্ষার জন্য প্রথম তার মতো এত বড় উদ্যোগী মানুষ ব্রিটিশদের কাছে বারবার গিয়েছেন, তাদের যারা আছেন, যে টাকা দিন, টাকা দিন, অর্থ ছাড়া কিছু হয় না। এবং নানাভাবে তিনি অর্থ উপার্জন করে, অর্থ বিভিন্ন জনকে দান হিসেবে গ্রহণ করে তিনি 101টি বিদ্যালয়, বাংলা ভাষার বিদ্যালয়, নারী বিদ্যালয় স্থাপন করলেন। নারী শিক্ষার অগ্রগতিতে যদি কোনো ব্যক্তিত্বের নাম উল্লেখ করতে হয়, তিনি বলেন নারী শিক্ষা ছাড়া কখনো দেশের মানুষের অগ্রগতি সম্ভব নয়। আজকে আমরা দেখি নারীদের পশ্চাৎপদ করে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে কেউ কেউ, এবং নারীদের যেন কি সন্তান ধারণ করতে হবে 3টি করে, এসব কথা বলা হচ্ছে, তখন আমরা পিছিয়ে যাচ্ছি। এবং কুসংস্কারের বিরুদ্ধে যে সংঘাত তিনি করলেন, কোনোদিন মন্দিরে যাননি, পূজা পাঠ করেননি, এরকম একজন মহাপুরুষ। ইংরেজি শিক্ষার জন্য তিনি তদারকি করছেন। তিনি সংস্কৃতের বদলে তিনি বলছেন সাংখ্য দর্শন, এইসব হচ্ছে বেদান্ত, এগুলো হচ্ছে পিছিয়ে পড়া, এ দিয়ে কিছু হবে না, এবং এগুলো সব ভ্রান্ত, বেদান্ত পড়ে কিছু হবে না। তিনি বললেন ইংরেজি, পাশ্চাত্য শিক্ষা শিখতে হবে, বাংলা ভাষা শিখতে হবে ভালো করে, সাহিত্য পাঠ করতে হবে ভালো করে। তিনি বললেন যে আধুনিক যে পদার্থবিদ্যা, আধুনিক যে রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা, এবং এই সমস্ত পাঠ করানোর জন্য যদি তিনি বলেন যে আমার যদি দায়িত্ব থাকতো, সংস্কৃতি যখন তিনি পাঠ করছেন, তাহলে আমি এইসবই পড়াবো, এইসবই পাঠদান করাবো। অর্থাৎ তিনি একটা নূতন আধুনিক ভারতবর্ষ, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আধুনিক ভারতবর্ষের কথা তিনি চিন্তা করেছিলেন এই বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগরকে, সুতরাং বিদ্যাসাগরকে চর্চা ছাড়া, বিদ্যাসাগরেরকে আমরা যদি অনুভব করতে না পারি আজকে, তাহলে মানুষ হিসেবে, দেশ গড়ার করতে বাঙালি হিসেবে আমাদের যে সত্তা, সেই সত্তা আমরা রক্ষা করতে পারবো না। সুতরাং বিদ্যাসাগর হচ্ছে আমাদের জীবনের যে লাইফ লাইন, জীবনের যে গতি, পরম পূজনীয় না, তাকে অনুকরণ প্রতিদিন করতে হবে, শুধু না, বাড়ির নিজের সন্তানদের পর্যন্ত বলতে হবে বিদ্যাসাগরকে দেখো। বিদ্যাসাগর এত বড় মাপের মানুষ, তিনি ওই মানুষকে মানুষ হিসেবে যে মর্যাদা দান করেছিলেন, সেই শিক্ষা আমাদেরকে শিক্ষিত করেছিলেন। এবং বারবার রামকৃষ্ণ পরমহংস তিনি বলেছিলেন আমাদের দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। তিনি জাননি একটি কারণে জাননি, তিনি ভেবেছিলেন যে কুসংস্কার মুক্তির যে লড়াই, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে যে তার ধ্বনি তুলেছিলেন তিনি, সেই লড়াই করতে গেলে ধর্ম দিয়ে হবে না, তিনি যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা, চেতনা, এই সমস্ত দিয়ে। এবং তিনি কখনোই সংঘাতে যাননি, ধর্মের সঙ্গে সংঘাতে যাননি। তাকে যখনই জিজ্ঞেস করা হয়েছিল ধর্ম সম্পর্কে, তিনি বললেন এই সম্পর্ক বিষয়ে আমার অভিজ্ঞতা এবং আমার জ্ঞান অতি সীমিত। স্বাভাবিকভাবে সেই বিদ্যাসাগরকে আমরা আজকে স্মরণ করছি। সেই বিদ্যাসাগরের প্রতিটি ক্ষণ আমরা যেন অনুভব করতে পারি। বিদ্যাসাগরকে প্রণাম জানালেই হবে না, বিদ্যাসাগরকে অনুকরণ করতে হবে, তবেই বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো সম্পূর্ণ হবে। নমস্কার।